বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শি জিনপিং তারেক রহমান বৈঠক শুক্রবার। বাংলাদেশের জন্য $45 কোটি ঋণ অনুমোদন বিশ্ব ব্যাংকের, সব নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে জানালেন অর্থমন্ত্রী। হামের প্রাদুর্ভাবের মধ্যেই নীরবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, 24 ঘন্টায় 2 জনের মৃত্যু, এডিস নিধনে উত্তর সিটির অভিযান। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ানের বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার পর হাই স্পিড ট্রেনে বেইজিংয়ের পথে রওনা দেন। সফরে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়াও দুদেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। চীনের বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। চীনের দালিয়ান থেকে স্থানীয় সময় বুধবার বিকেল 5:30 নাগাদ প্রধানমন্ত্রী বেইজিংয়ের চাওমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে অভ্যর্থনা জানান দেশটির কাস্টমস মন্ত্রী সান মেইজুন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দেওয়া হয় গার্ড অব অনার। আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রীকে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ইউতায়। চীন সফরে সেখানেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বিশ্ব অর্থনীতি, বিনিয়োগ এবং প্রযুক্তি উদ্ভাবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ সহ সম্মেলনে অংশ নেন 9টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনের উদ্বোধনীতে ভাষণ দেন। পরে দালিয়ান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান হাইস্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এই বৈঠকে সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। আলোচনা হবে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রধানমন্ত্রী চীন সফরে স্বাক্ষরিত হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রী চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বেইজিং, চীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে জনগণের সমর্থন নিয়ে সরকার সেই অপচেষ্টা মোকাবেলা করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। তিনি বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে এবং সরকার বিচার সম্পন্নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমে আসবে বলে প্রত্যাশা রিজভীর। বিনিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবেন বলেও মনে করেন বিএনপির এই নেতা। মিথ্যা অপপ্রচার দিয়ে দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার আমরা কিছু কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মহল বিশেষের এই কর্মকাণ্ডটি হচ্ছে, যেটা আমাদের ইতিহাস ঐতিহ্যের বিপরীত একটি বিষয়। কখনোই এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে এটি নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলবে। বাংলাদেশের ব্যাংকিং খাতের ভিত মজবুত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে $45 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস এই তথ্য জানিয়েছে। বিশ্বব্যাংকের ঋণে মধ্যে রয়েছে আমানত সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, একটি কার্যকর জরুরি তারল্য সহায়তা কাঠামো প্রতিষ্ঠা, ব্যাংক পুনর্গঠন কৌশল তৈরি এবং সরকারি ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ পেসমে বলেছেন, $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার যে লক্ষ্য বাংলাদেশের রয়েছে, এজন্য একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত অপরিহার্য। তবে দেশের ব্যাংকিং খাত মোট আর্থিক খাতের সম্পদের প্রায় 90% ধারণ করে, যা বর্তমানে তীব্র চাপের মধ্যে রয়েছে।
দেশে বর্তমানে মোট ব্যাংক হিসাবের সংখ্যা 19,32,00,000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে সাধারণ মানুষের সঞ্চয়ী হিসেবের সংখ্যায় 18 কোটির ওপরে। জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের টেবিলে উপস্থাপিত প্রশ্নের লিখিত উত্তরে তিনি জানান, দেশের সব নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে সরকার জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল প্রণয়নের কাজ শুরু করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষা এবং অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নকে বর্তমান সরকার বাজেটে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। এজন্য আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অপর এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে করের আওতায় আসছে রেস্টুরেন্ট ও মুদি দোকান সহ 16টি ব্যবসায়ী খাত। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়ানোর বৈদেশিক ঋণের চাপ বেড়েছে। বর্তমান সরকার কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করবে না। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত প্রস্তাবিত বাজেট আলোচনায় এসব বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও জানান, উৎপাদন ও বিনিয়োগের স্বার্থে কারখানা পর্যায়ে দ্রুত সময়ে গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। ব্যবসা বাণিজ্য সহজীকরণের মাধ্যমে দেশে বিনিয়োগ বান্ধবে পরিণত করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রাজস্ব আহরণে প্রক্রিয়ায় দুর্নীতি আছে, এটি বোঝার জন্য কাউকে নিয়োগ দেবার প্রয়োজন নেই। সরকার অস্থির অবস্থা থেকে দেশকে সুস্থির অবস্থায় ফেরাতে চাইছে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। হামের সাথে সাথে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভাব ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থাকে ধীর ও অকার্যকর করে গড়ে তুলেছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবেলায় বছরব্যাপী মশা নিধন অভিযান চালানোর পরামর্শ তাদের। এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি, ওয়ার্ড ধরে ধরে ধ্বংস করা হচ্ছে এডিসের লার্ভার বংশ বিস্তার উপযোগী পরিবেশ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। হাম সংক্রমণের মধ্যেই নীরবে ছড়াচ্ছে ডেঙ্গু। এবছর জানুয়ারি থেকে চলতি সপ্তাহ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 5,000 মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবারও বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও ঢাকা বিভাগে ডেঙ্গু রোগী বাড়ছে। প্রতি বছর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিস মশার বংশবৃদ্ধির সময়কাল। বৃষ্টির কারণে এই সময়টাতে শহরের রাস্তাঘাট, অলিগলির বিভিন্ন উৎসের পাশাপাশি বাসাবাড়িতে এসি, ফুলের টব ও ছাদের কোণায় জমে থাকা বৃষ্টির পানিতেও এডিসের লার্ভা জন্মানোর উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তবে এই পরিস্থিতি মোকাবেলায় প্রতি বছরই এডিসের লার্ভা জন্মানোর উৎসস্থলে ঔষধ ছেটানো সহ বিভিন্ন কর্মযজ্ঞ হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবারও তার ব্যতিক্রম নয়। ডেঙ্গুর যখন আপসার্জ হয়, যখন মশা বেড়ে যায় বা রোগীর সংখ্যা বাড়ে, তখন কিছু স্পেশাল প্রোগ্রাম হাতে নেওয়া হয়। যেই স্পেশাল প্রোগ্রামটা বছরের অন্যান্য সময়ে হাতে নেওয়া হয় না, কারণ ওই সময় এই প্রোগ্রামগুলো খুব একটা ইফেক্টিভ হয় না। যার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যেটা উত্তর সিটি কর্পোরেশন গত বছরও করেছিল, এবারও করা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ কেস সার্ভিলেন্সের। অধিক ঝুঁকিপূর্ণ 27টা ওয়ার্ড পাওয়ার পরে আমরা প্রথম এক সপ্তাহ সেই 27টা ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম চালিয়েছি। এটা জাস্ট গত সপ্তাহে, আগের সপ্তাহে এটা শেষ হলো। এখন মধ্যম ঝুঁকিপূর্ণ যে ওয়ার্ডগুলো, সেখানে হলো যদি মানে রেগুলারলি একটা যে মশক নিধন সে কার্যক্রম চলছে। কিছু বাড়িতে আমরা ডেঙ্গুর জীবাণু পেয়েছি, ওদেরকে আমরা ওয়ার্ন আপ করে আসছি। নেক্সট টাইম আমরা আবার যাব, গিয়ে যদি আবার পাই তাহলে আমরা রেড লেবেল লাগিয়ে দিব। তবে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এডিস নিয়ন্ত্রণে শুধু মৌসুম কেন্দ্রিক পদক্ষেপ না নিয়ে সারা বছর প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেই ডেঙ্গুর প্রভাব কমিয়ে আনা সম্ভব বলে জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। পদ্ধতি পরিবর্তন না করলে, যদি আমরা একটা সমন্বিত কেন্দ্র, সমন্বিত অপারেশন সেন্টারের মাধ্যমে প্রতিদিন খোঁজখবর সমন্বয় করে করা, কারণ এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, শুধুমাত্র হাসপাতালের কাজ না। মশার যে কেমিক্যাল সেটা পরীক্ষা করতে হবে প্রতিনিয়ত, যেটা কাজ করছে কিনা। এই সমন্বিত হয়ে কর্মকাণ্ড না করার কারণে যার যার কাজ আলাদাভাবে করছি। হাসপাতালের কাজের সাথে মাঠ পর্যায়ের কাজের সমন্বয় নেই, আর সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণের কাজের সাথে কেন্দ্রীয় পর্যায়ে হয়তো তথ্য বিনিময় হয়, কিন্তু ওই মাঠে সমন্বয়টা হচ্ছে না। ফলে আমরা প্রতি বছরই একই চিত্র দেখছি, হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এবং শত শত মানুষ হাসপাতালে আসছে, এবং ডজনে ডজনে আমরা দেখছি যে তারা ক্রিটিক্যাল অবস্থা চলে যাচ্ছে, অনেকে মারাও যাচ্ছে। এদিকে হাম সংক্রমণের মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়লে সার্বিক চিকিৎসা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের। হাসপাতালে ভর্তি রোগী ১৫৭ জন, আর হাম ও উপসর্গে মারা গেছে আরও ৩ শিশু। নতুন করে আক্রান্ত হয়েছে ১,০৮৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ৭৫,০০০-এর বেশি শিশু। এর মধ্যে ৩০,০০০-এর বেশি চিকিৎসা নিয়েছে ঢাকায়। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা কেন্দ্রিক চিকিৎসা সেবা প্রদান ও গ্রহণ দুটি কমিয়ে আনতে হবে। আধুনিক স্বাস্থ্যসেবা দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারলে ভবিষ্যতেও যে কোনো সংক্রামক রোগ মোকাবেলা করা সহজ হবে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার লার্ভা ও এর উৎস ধ্বংসে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীর গুলশানে টাস্কফোর্স কমিটির মশক নিধন অভিযানে অংশ নিয়ে তিনি কথা বলেন। অভিযানে গুলশান এলাকার ৬টি বাসা পরিদর্শন করে ৩টিতে ডেঙ্গুর লার্ভা পাওয়ার কথা নিশ্চিত করে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এর আগে মঙ্গলবার মীর শাহে আলমের তত্ত্বাবধানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। এই টাস্ক ফোর্স করা হয়েছে অভিযান পরিচালনা করার জন্য। আমাদের তো দাপ্তরিক কাজ আছে সবারই, নিয়মিত কাজের বাইরে আজকে হয়তো এখানে আসছি, আগামীকাল হয়তো দক্ষিণে যাব, এবং প্রত্যেক সপ্তাহেই আমরা ৩-৪ দিন করে এই টাস্ক ফোর্সের যে এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম, জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। নওগাঁ সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির বাধায় তারা প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন তারা। সকালে নওগাঁ সৌর বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভোর ৪টার দিকে সাপাহার আদালতলা সীমান্ত চৌকি এলাকার পিলার ২৪৪ দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে পুশিন করে। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ শিশু রয়েছে। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশ আটকায়। পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সাথে সহায়তা করেছেন স্থানীয়রা। উজানের ঢলে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নীলফামারীতে তিস্তা নদীর পানি গত ২ দিন অব্যাহতভাবে বেড়েছে। তবে আজ জেলার ডালিয়া পয়েন্টে পানির বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার বেলা ৩টার দিকে বিপদসীমা ছাড়িয়ে যায় তিস্তার পানি। তবে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়ায় পানি এখন বিপদসীমার নিচে। অন্যদিকে লালমনিরহাটের হাতিবান্ধায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। গতকাল বিপদসীমার ১ সেন্টিমিটার ওপরে পানি থাকলেও আজ ১৩ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। দর্শক, চীনের রাজধানী বেইজিংয়ে আছেন বাংলাভিশনের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আখান। সরাসরি কথা বলবো তার সাথে। জাহাঙ্গীর, বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কি কর্মসূচি রয়েছে, আমাদেরকে এ ব্যাপারে জানাবেন। সিফাত, বিকেল স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান দানিয়াল থেকে বেইজিং এ এসে পৌঁছেছেন এবং সেখানে রেল স্টেশনে তাকে স্বাগত জানিয়েছেন চায়নার কাস্টমস মন্ত্রী, এবং বাংলাদেশে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত সেখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে তাকে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আগামী কয়েকদিন থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান রয়েছেন। তো কালকে থেকে আসলে মূলত শুরু হচ্ছে তার রাষ্ট্রীয় সফর, যেটি মূল আনুষ্ঠানিকতা কালকে থেকে শুরু। আর গত দুদিন ছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বৈঠক ছিল, সেখানে তিনি যোগ দিয়েছিলেন দালিয়ানে। সেই বৈঠক শেষ করে আজকে তিনি বেইজিং এ ফিরেছেন। তো বিএনপির কূটনৈতিক মারফত আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সফরে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। আগামীকাল চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তারেক রহমান এবং তার পরদিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন এবং দুই নেতার যেই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। বিশেষ করে আপনি জানেন যে তিস্তার যে ব্যারেজ নির্মাণ, সেটি নিয়ে দীর্ঘদিন ধরে কথাবার্তা চলছে। সে বিষয়টিও
এই আলোচনায় উঠে আসতে পারে বলে আমাদেরকে বিভিন্ন কূটনৈতিক সূত্রগুলো বলছে এবং সেখানে বাংলাদেশের ট্রান্সপোর্ট ব্যবস্থা কিভাবে আরো উন্নত করা যায় সেসব বিষয় নিয়েও আলোচনা করা হতে পারে এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ আরো বৃদ্ধি করা যায়, সম্প্রসারণ করা যায়। আপনি জানেন যে চীন বাংলাদেশের উন্নয়নের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং আগামী দিনে তারেক রহমানের যে ভিশন যেটি তিনি করতে চান সবার আগে বাংলাদেশের স্বপ্ন সেই স্বপ্নকে তিনি প্রায়োরিটি দিতে চান। সেক্ষেত্রে বাংলাদেশকে উন্নত করার জন্য তিনি চীনের সহযোগিতা চাবেন এবং সব ক্ষেত্রে বিশেষ করে যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি, আইটি এগুলিতে চীন যেহেতু বিশ্ব সেরা সেক্ষেত্রে চীনের কাছ থেকে তিনি সহযোগিতা চাবেন এবং বাংলাদেশে বিনিয়োগের তিনি আহ্বান জানাবেন। তো আগামীকালকে চীনের প্রধানমন্ত্রীর সাথে তিনি বৈঠক করবেন লি কুয়াং এর সাথে এবং সেখানে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তো সেই বৈঠকের অপেক্ষায় সবাই আছে, আমরা যারা গণমাধ্যম কর্মীরা চীনে এসেছি। তো এই ছিল বেইজিং থেকে সবশেষ খবর। ধন্যবাদ। জাহাঙ্গীর আকান্দ জানাচ্ছিলেন বেইজিং থেকে। গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মৃত্যু হয়েছে এক যুবলীগ নেতার। বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢ্যামশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের মৃত্যু হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন জানায়, মঙ্গলবার বিকেলে নুরুল আলমকে একটি মামলায় গ্রেপ্তার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে নেয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়ে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে সকাল 7:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুরুল আলমের মৃত্যু শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে হয়েছে বলে মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। খাগড়াছড়ির রামগড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের এক কর্মী নিহত হয়েছে। এছাড়া দীঘিনালয় জেএসএস ও ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে আরও একজন। পুলিশ জানায়, সকালে রামগড়ের প্রেমতলা এলাকায় অভিযানে যায় আইন শৃঙ্খলা বাহিনী। বিষয়টি টের পেয়ে ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এতে ইউপিডিএফ সদস্য ববিন ত্রিপুর নিহত হয়। এ সময় AK-47 রাইফেল সহ একজনকে আটক করা হয়। অন্যদিকে দুপুর 1টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়ার মুড়োগড়া এলাকা থেকে জেএসএস ও ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের মধ্যে গোলাগুলিতে সুজন চাকমা নামে একজন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল পাহাড়। যশোরের চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি সাইদ সর্দার ওরফে চশমা সাইদ খুন হয়েছে। সকালে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের একটি ঝোপ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাইদ সর্দার রঘুরামপুর গ্রামের নয়া সর্দারের ছেলে। স্বজনরা জানায়, রাতে ফোন পেয়ে সাইদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে বাড়ির অদূরে একটি ঝোপের মধ্যে তার গলাকাটা লাশ দেখতে পায় তারা। লাশের পাশেই একটি ছুরি পড়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে চট্টগ্রামের পাহাড়তলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিফাত নামে এক ইলেকট্রনিক মিস্ত্রি খুন হয়েছে। সকালে পাহাড়তলীর আব্দুপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় রিফাতকে। স্বজনরা জানান, রাতে বিশ্বকাপের খেলা দেখে মধ্যরাতে ঘুমায় রিফাত। সকালে বাসা থেকে কয়েকজন তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। হত্যাকারীরা মাদক ব্যবসার সাথে জড়িত বলছে পুলিশ। গাইবান্ধায় 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে 6 বছরের শিশুকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই রেস্টুরেন্টের কর্মচারী আমির হোসেন। বিষয়টি জানাজানির পর আশেপাশের মানুষ জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা রেস্টুরেন্টটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সে ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি শিম এখন শুধু শীতকাল নয়, গ্রীষ্মকাল সহ 12 মাসেই ফলবে দেশে। চট্টগ্রামের খুলশীর কৃষি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত 12 মাসি শিম তাই বর্ষাকালেও থোকায় থোকায় ঝুলছে গাছে। বর্ষাকালে সবজি উৎপাদন বাড়ানো, দেশের মানুষ সারা বছর যাতে শিম খেতে পারে ও পুষ্টি পায় সেই লক্ষ্যে 12 মাসি শিম উদ্ভাবন কৃষি বিজ্ঞানীদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলী আকবর। চলছে বর্ষা মৌসুম, তাপমাত্রা সবসময় থাকছে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই বেমৌসুমে শীতকালীন সবজি শিম কোথাও থাকার কথা নয়, কিন্তু ফুল সমেত তরতাজা শিম শোভা পাচ্ছে চট্টগ্রামের খুলশীর কৃষি গবেষণা কেন্দ্র মাঠে। এই অসম্ভব কাজকে সম্ভব করেছেন কৃষি গবেষকরা। তাদের উদ্ভাবিত শিম এখন শুধু শীতকালে নয়, পাওয়া যাবে বছর জুড়ে। পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এই 12 মাসি শিমের প্রতি হেক্টরে ফলন হবে 15 থেকে 20 টন। এরই মধ্যে জায়গাটি ঘুরে দেখেছেন কৃষি কর্মকর্তা, মাঠ কর্মী এবং পেশাদার কৃষকরা।
অসময়ে শিম আবাদের মাধ্যমে ভালো ফলন ও দাম পাওয়া নিয়ে আনন্দিত কৃষকরা। এই নতুন সিমটা যদি বাজারজাত এখন আমরা করতে পারি 100 টাকা 160 টাকা মানে বাঁচবে না, বাজারের মধ্যে মানুষ আগ্রহী হবে এই জাতের সিম করতে আসলো। মাঠ পর্যায়ে যে ধরছে এই যে ফসলটা বর্ষার ফসল, এটাই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিল। এখন এটা দেখেই যারা কৃষক উদ্যোক্তা তারাও যায় এরকম করার জন্য, সফল হওয়ার জন্য এবং 12 মাস রাখার জন্য। বাড়ির সিম 7 একটা ভালো জাত। এই জাতটা আমাদের ঠিক রোপণের 50 থেকে 55 দিনে ফুল আসে, তারপর থেকে আমরা কন্টিনিউ এটা প্রায় 4 মাস ফল হারভেস্ট করতে পারি। বর্ষাকালে সবজি উৎপাদন বাড়ানো এবং 12 মাস যাতে মানুষ পুষ্টিগুণ সমৃদ্ধ শিম পায় সেই লক্ষ্যে এই নতুন জাতের শিম উদ্ভাবনের কথা বললেন বৈজ্ঞানিক কর্মকর্তা। কৃষকের কাছে এই বীজটা যাবে ডিএ হয়ে আর কি। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা দপ্তর আছে, তারা মূলত কৃষকের সাথে কাজ করে এবং তারা আমাদের কাছ থেকে এই বীজটা নিয়ে কৃষকদের দ্বার প্রান্তে দিবে এবং আশা করি এটা একটা ভালো প্রযুক্তি, ভালো জাত হবে। এটার ফলন ভালো, এটার গুণগত মান ভালো। অর্থাৎ আমরা যদি এই অফ সিজনে এই সিমটা বাজারে তুলতে পারি, কৃষক ভাইরা অত্যন্ত অল্প খরচে অনেক বেশি লাভ পাবে। নতুন গবেষণার মাধ্যমে উৎপাদিত 12 মাসি শিমের বীজ সারা দেশে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ করবে কৃষি সম্প্রসারণ বিভাগ। গবেষণা থেকে যে জাতগুলা আমরা ওনারা রিলিজ করে থাকেন, এটা আমরা কৃষকদের কাছে ছড়িয়ে দেওয়ার কাজটা করি। তো এখানে আজকে যেটা দেখলাম রেজাল্টটা খুব সুন্দর ওনারা প্রেজেন্ট করেছেন। তো আমরা আশা করছি এই জাতের বীজটা যখন ওনারা আমাদের কাছে দিতে পারবে আমরা কৃষকদের কাছে ছড়িয়ে দেব। চট্টগ্রাম থেকে উদ্ভাবিত 12 মাসি শিম কিছুদিনের মধ্যে ছড়িয়ে পড়বে সারা দেশে, আনবে বৈপ্লবিক পরিবর্তনও, আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 3 জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকা ও প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত আলাদা 3টি নোটিশে অভিযুক্ত শিক্ষকদের এই তথ্য জানানো হয়েছে। সকালে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। একই সাথে কেন তাদের চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো দণ্ড দেয়া হবে না তা আগামী 10 কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার দাস, সহকারী শিক্ষক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী ও মোহাম্মদ নওয়াজ শরীফ। অভিযোগে জানা যায় গত 13 মে সকাল 9:30টায় বিদ্যালয়ে কোনো শিক্ষকই কর্মস্থলে উপস্থিত ছিলেন না। প্রক্সি শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করেন তারা। বাংলা ভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ভাইরাল হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শিবালয় উপজেলার কাশাদহ খালের কার্যক্রম পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেন 2 মন্ত্রী। এ সময় তারা শুকনো মৌসুমে খাল খননের কাজ সম্পন্ন করার আশ্বাস দেন। পরে দৌলতপুর এবং সাটুরিয়া উপজেলার আরও 2টি খালের কাজ পরিদর্শন করেন। এ সময় তাদের সাথে ছিলেন সংসদ সদস্য এস.এ. জিন্না কবির, জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা ও অন্যান্য কর্মকর্তারা। ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আধুনিক ও নিরাপদ পরিবেশ মাছ চাষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এর আগে মন্ত্রী ইনস্টিটিউটের গবেষণা পুকুর পরিদর্শন করেন। পরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্রের সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন সহ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আগামী 5 বছরে খুলনায় 5 লাখ গাছ রোপণ ও বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। নগরীর শিরোমণি কেডিএ আবাসিক এলাকা ও ময়ূরী আবাসিক এলাকায় এই কর্মসূচির উদ্বোধন শেষে এ ঘোষণা দেন কেডিএ চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াতের নেতাকর্মীর হাতে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন করেছেন স্থানীয় প্রেস ক্লাব সদস্যরা। শহরের আদালত সড়কে এই কর্মসূচি হয়।
কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আঞ্চলিক বিপণন কর্মশালা হয়েছে চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. আরিফ পাশা। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্না, ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক, উপপরিচালক মোহাম্মদ সিরাজউদ্দিন হোসেন। দক্ষতা উন্নয়ন, শিক্ষানবিশ কার্যক্রম এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে তুলতে চাকরি মেলা হয়েছে সাভারে। ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াকুব হোসেন। চাঁদপুরের কচুয়ার চাঁদপুর এম.এ. খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ হয়েছে। কলেজ মাঠে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহিলা দলের সহ সভাপতি নাজমুন নাহার বেবি। সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক ও কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে পাবনায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা হয়েছে রংপুরে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ওয়াজেদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। সভায় ৮ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে নোয়াখালীতে ফল উৎসব হয়েছে। স্থানীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই উৎসবের আয়োজন করে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী। ঝালকাঠি ও নলছিটি উপজেলার মধ্যে যোগাযোগ সহজ করতে সুগন্ধা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক বিধবা নারীর বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন হয়েছে। উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা ডিগ্রি কলেজের সামনের সড়কে এসব কর্মসূচি হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর তীরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জাহ্নমণি দশহারা গঙ্গা স্নান উৎসব হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ এ স্নান উৎসবে অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শি জিনপিং তারেক রহমান বৈঠক শুক্রবার। বাংলাদেশের জন্য $45 কোটি ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের, সব নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী। হামের প্রাদুর্ভাবের মধ্যেই নীরবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 24 ঘন্টায় 2 জনের মৃত্যু, এডিস নিধনে উত্তর সিটির অভিযান। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, রুখে দিয়েছে বিজিবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।